মন থেকে অনেকটা রিলিফ ফিল করেছে আমাকে দেখে। আমি ওই রিলিফটা দিতে গিয়েছিলাম। ওকে আজ পর্যন্ত যতটুকু দেখে আমি বুঝতে পেরেছি যে ও আমাকে এখনো ভালোবাসে, আমাকে ছাড়া হ্যাপি থাকে, সুখে থাকে। আমি কোনোদিনও ওর লাইফে ইন্টারফেয়ার করবো না। দেখেছি যে ওর আম্মু ওকে দুধ সোনার উপর পানি দিয়ে গোসল করে দিয়েছেন। এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার, আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। মাঝামাঝি বলে তো আসলে এটাকে তো ভালোবাসা বলে না। আমার ভালোবাসার মানুষ যদি কষ্টে থাকে, হ্যাঁ, তার ভালোবাসার মানুষ হিসেবে আমিও কিন্তু কষ্ট পাচ্ছি। বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কথাবার্তা এবং সমস্ত কিছুই খুব ডিফারেন্ট, যেটা 4 বছরে আপনারাও কিন্তু মিলাতে পারবেন না। যে যারা চায় যে আমরা দুজন একসাথে থাকি না, সেজন্যই আমি এতটুকু ডেসপারেট হয়েছি। আমি আজকেও ফিল করেছি যে এটা দুই তরফা ছিল। আসলে মামুনের আলাদা করে কোনো ভুল আমি কখনোই দেখছি না, আর আমার ভুলটা যদি থেকেও থাকে আমি সেটা শুধরাতে চাই। মামুনের চুলগুলো মামুনের যেরকম পছন্দ ছিল, মামুনের চুলগুলো আমারও খুব পছন্দের ছিল। মামুনকে কুমিল্লা থেকে নিয়ে আসা হলো। আপনারা হয়তো আমাকে দেখেননি, আমি সেদিন থেকেই পুলিশ স্টেশনে ছিলাম। এটা এমন না যে আমি তাকে বন্দি করে কিছু আদায় করব বা আমি জোর করে কিছু আদায় করব। ভালোবাসার জায়গাটা আমার কাছ থেকে এখনো যেরকম আছে, আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও তেমন আছে। ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমই। বাট আমরা এই পরিস্থিতি থেকে আমরা একটা ভালো সমাধান চাই। ভালো সমাধানের লক্ষ্যে আসলে আইনের আশ্রয়টা নেওয়া হয়েছে। এখন এর পরবর্তী স্টেপটা আসলে কিভাবে হবে, এটা যেহেতু আমাদের দুজনেরই দুজন আইনজীবী নিযুক্ত আছে, তারা আপনাদেরকে সুন্দরভাবে হয়তো বলতে পারবেন যদি যখন বলার সময় হবে। আমার কাছে আসলে যেটা আছে যে আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাই না। মামুনের জন্য আমার ভালোবাসার কোনোদিনও কমতি নাই, এবং ও কোনো পরিস্থিতিতেই সারা জীবন কখনোই কষ্টে থাকুক সেটা আমি চাইনি। ও এই 20 দিন যেখানে ছিল আমি ওর খোঁজ খবর নিয়েছি। আমি নিজে যাইনি একটা, কিন্তু আমি রেগুলার ওর খোঁজ খবর নিয়েছি। রেগুলার ওর কিছু লাগবে কিনা, বা ওর কোনো সমস্যা হয়েছে কিনা, বা ওকে কে দেখতে গেছে, যেই দেখতে গেছে বা যার সাথেই তার কথা হয়েছে, কমিউনিকেশন হয়েছে, আমি কিন্তু এই 20টা দিন বা যে কয়টা দিন, সেই কয়টা দিনই আমি ওর খোঁজ খবর নিয়েছি। আমার দায়িত্ববোধ থেকে যেরকম দায়িত্ববোধটা সারা জীবন ছিল। এখন যেটা হয়েছে যে দেখতে গিয়েছি এই কারণে, এটার পিছনে একটা কারণ আছে। আমি জানি না আপনাদেরকে বলবো কিনা, বাট এটার পিছনেও একটা কারণ আছে। এখানে আমি জানি যে ও আমাকে দেখলে খুশি হবে, এবং ও আমাকে দেখলে অনেক ভরসা পাবে, যেটা সারা জীবন পেয়ে আসে, সেটা সে আজকে পেয়েছে। সে মন থেকে অনেকটা রিলিফ ফিল করেছে আমাকে দেখে। আমি ওই রিলিফটা দিতে গিয়েছিলাম। তারপরে কি করবে, পরবর্তী স্টেপ তার কি হবে না হবে সেগুলো পরবর্তী ব্যাপার। কিন্তু আমি জানি যে এই সিচুয়েশনে ও যখন আমাকে দেখবে, ওর ও মন থেকে রিলিফ হবে, এবং সেটাই হয়েছে। মানে যেটা বললাম যে ও আমাকে দেখে হেসেছে এবং আমার মানে খুশি হয়েছে, যেটা আমি তাকে প্রেশার ক্রিয়েট করছি না। আমি ওকে আজ পর্যন্ত যতটুকু দেখে আমি বুঝতে পেরেছি যে ও আমাকে এখনো ভালোবাসে, এবং ওর মনে ফিলিংসটা এখনো আছে। তো এখানে কোনো প্রেশারের কোনো ব্যাপার না, কারণ যে কোনো সম্পর্কই আসলে ভেঙে যেতে পারে, বা নিজেরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আলাদা হয়ে যেতে পারে। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটু বারবার বলছি, পরিস্থিতির কারণে, যে পরিস্থিতিটা আসলে আমি এই মুহূর্তে আপনাদের কাছে এক্সপোজ করতে পারছি না, বাট যথাসময়ে আমি এটা করব যখন জিনিসটা সুন্দর কনস্ট্রাকটিভ হয়ে যাবে। তো এখানে মামুনও যেরকম ভিকটিম, আমিও সেরকম ভিকটিম। মানে আমরা দুজনই একটা সিচুয়েশনের ভিকটিম। তো মামুন যদি অবশ্যই ও যদি আমাকে ছাড়া হ্যাপি থাকে, সুখে থাকে, আমি কোনোদিনও ওর লাইফে ইন্টারফেয়ার করব না, এবং কোনোদিনও ওর উপর প্রেশার ক্রিয়েট আমি কখনোই করিনি, এখনো করব না। আর আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা হলো, ও যদি আমার লাইফে ফিরে আসতে চায় তাহলে আমি একসেপ্ট করে নিব কিনা। ও যদি লাইফে ফিরে আসতে চায় প্রপার ওয়েতে, যেভাবে আমাদের সমাজ একসেপ্ট করে নেয়, সেভাবে যদি সে ফিরে আসতে চায়, তাহলে আমাদের জায়গা সবসময় খোলা, আমাদের বাসার দরজা আমার কাছে সবসময় খোলা। প্রথম কথাটা হচ্ছে যে ভালোবাসাটা পুরোটাই হতে হবে, 100% হতে হবে, না হলে নাই হবে। এখানে তোমাকে আমি একটু ভালোবাসি কিন্তু তোমাকে আমি সামাজিকভাবে স্বীকৃতি দিব না, বা তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক মিস করি, কিন্তু আমি তোমার কাছে ফেরত যাবো না, তোমার হইতে পারে না। হলে পুরোটাই হবে, না হলে হবে না।
মাঝামাঝি বলে তো আসলে এটাকে তো ভালোবাসা বলে না, এটা হচ্ছে ফ্যাসিনেশন হইতে পারে বা কি বলে ইনফ্যাচুয়েশন হইতে পারে। তৃতীয় পার্সনটা কে আপনাদের? এই যে বললাম যে এই মুহূর্তে এটা আসলে প্রকাশ করার মতো সিচুয়েশনটা হয়নি, এবং যেহেতু এটা আমি এবং মামুন রিলেটেড, আমার মনে হয় যে ও জানে এবং আমিও জানি। তো আমি একা বললে আসলে জিনিসটাও ঠিক হবে না, যেহেতু এই মুহূর্তে এটা সিচুয়েশনটা ওইরকম না যে আমি আরেকজনের কথা এভাবে ক্লিয়ারলি বলে দিব। তো এই মুহূর্তে বলছি না, বাট আছে একজন বা এক জনগোষ্ঠী বা কিছু পার্সন আছে এখানে, অবশ্যই এটা কোনো দ্বিধা নাই। না হলে ওর সাথে আমার এমন কোনো খারাপ অবস্থান হয়ে যায়নি যে আমাদেরকে আজকে এই ধরনের সিচুয়েশন ওকে ফেস করতে হচ্ছে বা আমাকে ফেস করতে হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কি, যে আমার ভালোবাসার মানুষ যদি কষ্টে থাকে, হ্যাঁ, তার ভালোবাসার মানুষ হিসেবে আমিও কিন্তু কষ্ট পাচ্ছি। যেমন কোন ভাইয়া বললো যে আপনি কালকে সারা রাত, আমি কালকে সারা রাত ছিলাম, আমি আজকে ভোর থেকে ছিলাম, আমি ওকে দেখে তারপরে আমি আসছি। হ্যাঁ, তো এটা আমি কেন করেছি? আমি জানি যে ও আমাকে দেখলে রিলিফ হবে। ও আমার জন্য হলেও ও সেম একই জিনিসই করতো। তাহলে একটা প্রশ্ন ছিল, 4 বছরের ভালোবাসার স্বীকৃতি আপনি এখন কেন চাচ্ছেন? আমি আসলে আগেই চেয়েছি, আপনাদেরকে সবসময় ইন্টারভিউতে কিন্তু আমরা বলে এসেছি যে আমাদের একটা রিলেশন আছে, ভালো রিলেশন আছে, এবং আমরা একজন আরেকজনের সোলমেট এবং লাইফ পার্টনার। এবং মামুন অনেকবার বলেছে আমরা কবে বিয়ে করব বা কবে কি করব সেটা আমরা অ্যানাউন্স করব, আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে বলবো। কিন্তু আমি স্বীকৃতিটা এখন চাচ্ছি সেটা না, ওর কাছে আমার ব্যক্তিগত চাওয়াটা তো আগের থেকেই, ও যখন আমাকে কমিট করেছে তখন থেকেই তো আমরা ওইভাবেই জানি যে আমাদের একটা ইয়ে আছে। দেখা গেছে যে হচ্ছে না, হ্যাঁ, হচ্ছে না, ডিলে হচ্ছে, নানা কারণে ডিলে হচ্ছে, নানা কারণে ডিলে হচ্ছে। এবং একটা স্টেজে যে মামুন কিন্তু মানে লাস্ট যে আপনাদের সাথে একটা সংবাদ সম্মেলন করলো, সেখানে কিন্তু আপনারা দেখবেন যে মামুনের সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কথাবার্তা এবং সমস্ত কিছুই খুব ডিফারেন্ট, যেটা 4 বছরে আপনারাও কিন্তু মিলাতে পারবেন না। আপনারাও অনেক ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু আপনারাও মিলাতে পারবেন না যে এই কথাগুলো আসলে এতটাই ডিফারেন্ট কেমন করে হলো। তো এটাই বলছি যে এখানে যেহেতু একটা থার্ড পার্সন, ফোর্থ পার্সন বা একটা পড়া পরাশক্তি চলে আসছে, যেটার প্রভাবে হতে পারে বা যেটা যারা চায় যে আমরা দুজন একসাথে থাকি না, সেজন্যই আমি এতটুকু ডেসপারেট হয়েছি। আপনাকে অনেকবার প্রশ্ন করা হয়েছিল যে মামুনের সাথে আপনার সম্পর্কটা কি, আপনি কিন্তু কখনোই বলেন না, এড়িয়ে গেছেন। না, আমরা সবসময় বলেছি, আমাদের সবগুলো ইন্টারভিউ আপনারা দেখবেন, আমরা সবসময় বলেছি যে আমরা ভালোবাসার মানুষ। আমাদের, হ্যাঁ, না, সম্পর্ক তো না থাকলে কোথা থেকে ভালোবাসা? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সামাজিক স্বীকৃতিটা, সেটা আমরা তো বলতে পারিনি, সেটা তো আমাদের বলার মতো সিচুয়েশন হয়নি, এবং সেটাও আমরা ক্লিয়ার করেছি। আমরা বলেছি যে আমাদের পরিস্থিতিটা আমাদের ফেভারে যখন আসবে, এবং মামুনও বলেছে, আপনি যদি আমার পেজে ভিজিট করেন, ওখানেও একটা ইন্টারভিউ আছে যে আপনারা আমাদের বাসায় গিয়েছিলেন, তখনও মামুন পরিষ্কার করে বলেছে আমরা যখন অ্যানাউন্স করব যে আমরা বিয়ে করছি, করবো বা কবে করব, তখন আপনাদের সবাইকে সুন্দর করে অ্যানাউন্স করে দাওয়াত দিয়ে আমরা জিনিসটা জানাবো। তো ওই জিনিসটা যেহেতু হয়নি, তাহলে আমি কিভাবে বলবো? রিলেশন মানে কি, বা ভালোবাসার রিলেশনটার পরিণতি কি? আপনি একটা মানুষের সাথে ভালোবাসছেন, তার সাথে লাইফ শেয়ার করছেন, তার মানে আপনার এই রিলেশনটার এন্ড কি? বিয়ে শাদী করে ফ্যামিলি ক্রিয়েট করাটাই তো এন্ড। এখানে এটা যদি এই কমিটমেন্টটা নাই থাকে, তাহলে সেখানে ভালোবাসা মানে কি? আমি একটা সিনেমার নায়িকাকে ভালোবাসি, তো ভালোবাসা আমার সাথে মামলার ছিল। এখানে কিন্তু দুটো মামলার ব্যাপার হয়েছে, এবং দুটো মামলাই কিন্তু খুব ভ্যালিড গ্রাউন্ডে হয়েছে। যেমন প্রথমটা ছিল যে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার ব্যাপারটা, যেটাও কিন্তু আমি অনেকদিন পরে, অনেকবার অ্যাসল্টেড হওয়ার পরে করেছি। হ্যাঁ, মানে এমন না যে আমাকে প্রথম দিন মারলো, আমি প্রথম দিনই যে আমি একটা পুলিশ কেস করে দিয়ে আসলাম, সেটাও 3-4 বার ঘটনা হওয়ার পরে। তো একটা স্টেজে আমার মনে হয়েছে যে আসলে মামুনের এই দিকগুলো বা এই পয়েন্টগুলো একটু শুধরানো দরকার আছে, কারণ হয়তো নারী জাতিকে ওইভাবে রেসপেক্টটা করার এই সাইডে ওর হয়তো একটু ল্যাকিংস আছে। এবং সেকেন্ডটা তো বলেছি যে আমার আসলে স্বীকৃতিটা পাওয়ার জন্যই করা। তো আমার মনে হয় যে এগুলো হচ্ছে যে আমাদের দুজনের অবস্থানকে ক্লিয়ার করার জন্য। এমন না যে আমি মামুনকে শাস্তি দিয়ে খুব হ্যাপি হব বা মামুন কষ্টে থাকলে আমি হ্যাপি হব, বা আমি এটাই চাই যে মামুন কষ্টে থাকুক, না না, এটা কখনোই না। ওর কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা আছে ডিসিশন নেওয়ার। হ্যাঁ, ও যে কোনো ডিসিশন সে নিতে পারে।
এই মুহূর্তে নিতে পারে, পরবর্তীতে নিতে পারে। এমনকি হতে পারে যে 10 বছর পরেও সে যদি, আমি যদি ততদিন বেঁচে থাকি, সে যদি ফিল করে যে না আমার আসলে ওর সাথে এভাবে রিলেশনটা করাটা ঠিক ছিল বা আমি ওভাবেই ঠিক ছিলাম, তখনও যদি আসে আমার মনে হয় যে আমি ওকে তখনও ওয়েলকাম করবো। কারণ আমার আমার মনের যে ফিলিংসটা সেটা কখনো এক মুহূর্তের জন্য এদিক ওদিক ঘুরে যায়নি। কখনোই আপনারা দেখেননি যে আমি রাগ করে বাসা ছেড়ে চলে গেছি, বা আমি কিছু চাওয়ার জন্য চলে গেছি, বা আমি থার্ড পার্সনের প্রভাবেও আমি দূরে সরে গেছি। আমার আমার লক্ষ্যটা সবসময় একই ছিল। দেখেছি যে ওর আম্মু ওকে দুধ সোনার উপর পানি দিয়ে গোসল করে দিয়েছেন। এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার, আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। কারণ হচ্ছে যে এটা আমরা কখন, এটা আমাদের মনে হয় দেশীয় একটা কালচার হতে পারে যে যখন আমরা চাই যে তার উপর কোনো বালা মুসিবত বা খারাপ জিনিস যাতে না আসে, সেই জন্যেই দুধ দিয়ে গোসল করানো বা সোনার উপর পানি দিয়ে গোসল করানো, বদনজর না আসে বা খারাপ বালা মুসিবত না আসে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করা হয়। যেটা করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা। একতরফা ভালোবাসা মানে আমার জানা নাই, আমার আমার লাইফে একতরফা ভালোবাসা ছিল না কখনো। ভালোবাসাটা আসলে কখনোই একতরফা ছিল না, এটা আপনারাও ভালো মতো জানেন যে এটা অলওয়েজ দুই তরফাই ছিল। সবসময় দুই তরফা ছিল। এবং আমি আজকে যখন ওকে দেখেছি, আমি আমি আজকেও ফিল করেছি যে এটা দুই তরফা ছিল। আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখাবো, যেটা আমি আসলে সবার সাথে প্রকাশ করতে চাচ্ছি না। তো সেই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন যে আমি কেন এত কনফিডেন্সের সাথে এই কথাটা বলছি। আমি বা মামুন কেউই তো ভুলের ঊর্ধ্বে না। হয়তো থাকতে পারে যেটা আমি বুঝতে পারিনি, হয়তো থাকতে পারে যেটা মামুন বুঝতে পারিনি, কিন্তু এখানে একটা মানে থার্ড পার্সনের একটা এন্ট্রি আছে এখানে, যে ভিলেন রূপে এসেছে আমাদের সম্পর্কের মাঝখানে। থার্ড পার্সন, একজন বা একাধিক পার্সন। হ্যাঁ, তো এটা আসলে এটাই বলতে চাচ্ছি। আসলে মামুনের আলাদা করে কোনো ভুল আমি কখনোই দেখছি না, আর আমার ভুলটা যদি থেকেও থাকে আমি সেটা শুধরাতে চাই। একটু আগে আরিফ ভাই বললো যে ভালোবাসা মানেই পাগলামি। হ্যাঁ, ভালোবাসা মানেই পাগলামি, পাগলামি না থাকলে সেটা রিয়েল ভালোবাসা হয় না, বা এরকম ডেসপারেট হয় না হয়তো। যাই হোক, আমরা ইচ্ছা করে কেউ পাগলামি করতেও চাই না, বা ইচ্ছা করে আপনাদেরকে কেউ দেখাতেও চাই না, সেটা আমিও চাই না, মামুনও চায় না। আমরা চাই ভাই আমরা নিজেরা ভালো থাকি, নিজেরা হ্যাপি থাকি, এটাই সবসময় চেয়েছি। তো এটা আর কি, মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে চলে আসে, মানে কি করবো আর বলেন। হতে পারে আমি আমি বোকামি করে ফেলেছি বা মাউন বোকামি করে ফেলেছে, এটা হতে পারে, কারণ আমরা তো সবাই মানুষ, আর আমাদের মধ্যে তো ইমোশন আছে, আবেগ আছে। তো এর মধ্যে হতে পারে। আমি একেবারে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি এরকম না। চুল কেটে ফেলেছি, এটা তো দেখতেই পাচ্ছেন। চুল কেটেছেন, কিন্তু মামুনের জন্য চুল কাটছেন। আচ্ছা, এই কথাটার আমি ডাইরেক্ট উত্তর দিব না। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মামুনের চুলগুলো, মামুনের যেরকম পছন্দ ছিল, মামুনের চুলগুলো আমারও খুব পছন্দের ছিল। আর মামুনের মানে দুনিয়ার সবকিছু উল্টাপাল্টা হয়ে গেলে ওর চুলটা ঠিক থাকতে হবে, এবং ওইটার জন্য ও যত রকম যত্ন দরকার, যত রকম কেয়ার দরকার সে করেছে, এবং আমিও তাকে করে দিয়েছি বা এনে দিয়েছি। তো একটা মানুষের উইকনেস যেখানে, হ্যাঁ, আমার ভালোবাসার মানুষের উইকনেস যেখানে, সেটা আমারও উইকনেস। তো ডেফিনেটলি আমি তো ওইটা একেবারেই মানতে পারি নাই। আমার এক্সট্রিম খারাপ লেগেছে, এক্সট্রিম কষ্ট লেগেছে। যেদিন থেকে মামুনকে কুমিল্লা থেকে নিয়ে আসা হলো, আপনারা হয়তো আমাকে দেখেননি, আমি সেদিন থেকেই পুলিশ স্টেশনে ছিলাম। আমি পুলিশ স্টেশনে ছিলাম যখন থেকে ওকে নিয়ে আসা হয়েছে। তখন থেকে ওর সাথে আমি দেখা করতে পারিনি। ওকে এক জায়গায় রাখা হয়েছে, আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে যেখানে দর্শনার্থীরা বা নর্মাল লোকরা দাঁড়াতে পারে। হ্যাঁ, এই কথাটা একটা ভাই হিসেবে আপনার সাথে শেয়ার করছি যে আমি ওখানে ছিলাম। ও সারা রাত ছিল, আমি সারা রাত ছিলাম। জেলে যখন ছিল, জেলে তো আমার যাওয়ার অবস্থা হয়, বাসাতে আমি ঘুমাই। সত্যি কথা, আপনারা যদি আমাকে রাত 2টা 3টা সবসময় দেখবেন যে আমি অনলাইন আছি, কারণ হচ্ছে আমি ঘুমাই। আমি কোনো কিছুই আজকে আপনাদের কারো ফোন ধরিনি, আপনাদের কারোর সাথে কোনো ইন্টারভিউ দিইনি, কারোর সাথে কোনো কথা বলতে আসিনি। আজকে ও যখন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে ও যখন আবার নর্মাল লাইফে আসছে, তখন কিন্তু আমি বলেছি যে আমি সবার সাথে কথা বলবো। আমরা অনেক প্ল্যানিংও করে ফেলেছি আপনাদের ইন্টারভিউর মধ্যে। মামুন নিজেই অনেক প্ল্যানিং করে ফেলেছে যে আমাদের বাবুরা কেমন হবে, আমাদের সাংসারিক অবস্থাটা কেমন হবে। তো অতটা ফিলিংস বা অতটা ভালোবাসা না থাকলে তো অত দূর কেউ যায় না। তো আমি মনে করি যে আমরা দুজনই একটা পরিস্থিতির শিকার।
এবং দুজনই আসলে মন থেকে চাই যে এটা সলভ হোক বা সলিউশন হোক। আপনারা তো দুজনেই এক জায়গায় বসে সমাধান করতে পারেন। আমরা চেষ্টা করেছি আসলে দুজনই, কিন্তু বললাম না যে পারিপার্শ্বিক অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে আমাদের দুজনেরই কন্ট্রোলের বাইরে চলে গেছে। না না, আমি কখনোই তাকে বন্দি জীবন থাকতে বলছি না। আমি চাচ্ছি যে আমাদের যে মানে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, আমি এটার একটা সমাধান বা একটা সলিউশন চাচ্ছি। এই যে সিচুয়েশনটা হয়েছে, এই সিচুয়েশনটা আসলে কারোরই কাম্য না। এটা আমি কখনোই আমার ভালোবাসার মানুষকে দেখতে চাইনি এরকম জায়গায়। এটা এমন না যে আমি তাকে বন্দি করে কিছু আদায় করব বা আমি জোর করে কিছু আদায় করব। আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করে ফেলেছি যে একটা পারিপার্শ্বিক অবস্থার কারণে আজকে আমরা দুজন, আমি শিওর যে মামুন আজও বলবে যে সে আমাকে কতটা ফিল করে বা কতটা ভালোবাসে বা তার লাইফে আমার ইম্পর্টেন্স কতটা আছে। এটা আমাদের দুজনেরই হাতের বাইরে চলে গেছে, ওরও হাতের বাইরে চলে গেছে, আমারও হাতের বাইরে চলে গেছে। এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য আমরা আসলে সোসাইটির কাছেও গিয়েছি, আমরা আসলে গার্জিয়ানদের কাছেও গিয়েছি, বন্ধু বান্ধবের কাছে গিয়েছি, অনেক বড় বড় মানুষের কাছে গিয়েছি, কিন্তু দেখা গেছে কি যে আসলে জিনিসটা অনেক ঘোলাটে হয়ে গেছে। মানে সলিউশন হওয়ার বদলে জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।